শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়, মহাসড়কে গাড়ির বাড়তি চাপ। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদির সাথে মিল রেখে দেশের কয়েক জায়গায় ঈদের জামাত। প্রধান উপদেষ্টা চীন সফর নতুন দিগন্তের সূচনা, বলছেন বিশ্লেষকরা। বাড়বে বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখবে অবদান। একটা নির্বাচিত সরকার যখন হবে তখন এই যে প্রতিশ্রুতি যেগুলো হলো, কাজ যে এগিয়ে নেওয়া হলো, এটা তখন বাস্তবায়িত করা যাবে। কুষ্টিয়ার বৃদ্ধাশ্রমে নীরবে কাঁদছেন ৩০ জন মা। পরিবার নিয়ে কাটানো সোনালী অতীতের স্মৃতিচারণে কাটবে ঈদ উৎসব। মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি, ১৬০০ ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ। মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়ানোর সংখ্যা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। নারীর টানে ঢাকা ছাড়ছেন সব শ্রেণী পেশার মানুষ। বাস, লঞ্চ কিংবা ট্রেন যেভাবে পারছেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে সরকার নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে। রেল, সড়ক কিংবা নৌপথে স্বস্তি ফিরেছে বহুলাংশে। যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর রেল স্টেশন সহ বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। রবিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময় প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় ভিড় থাকা সত্ত্বেও যাত্রীদের মধ্যে নেই তেমন উদ্বেগ। ভেতরে আসন না পেয়ে অনেকেই জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। অন্যদিকে ভিড় রয়েছে রাজধানীর গাবতলী বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদ যাত্রার আরো খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ ঘাটে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, তৌফিক মাহমুদ মুন্না এবং হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। প্রথমে যাচ্ছি তারেকের কাছে। তারেক, বাসে ঈদ যাত্রার খবর জানাবেন। যেমনটা দেখছেন, আজকে শেষ দিন, কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরতে শেষ দিনও মানুষ যে রেলপথ থেকে বেছে নিয়েছে। আমরা সকাল থেকে এখানে এসেছি, তবে আগের তুলনায় কিন্তু শেষ দিনে যে পরিমাণ ভিড় থাকার কথা সেই ভিড় কিন্তু লক্ষ্য করছি না। বলা চলে যাত্রীরা খুব স্বস্তিতেই কিন্তু শেষ দিন ঘরে ফিরছেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা যেমনটা বলেছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু দাফে দাফে যেই যাত্রীরা ঢাকা ছাড়ার ফলে কিন্তু এই মুহূর্তে খুব বেশি একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। একই সঙ্গে রেলওয়ের যে শিডিউল বিপর্যয়ের ঘটনা আগে যেমনটা ছিল, এবার কিন্তু সেটাও সেভাবে নেই, যার ফলে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা যদি কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলি, এবারের এই রেলপথের যাত্রায় আপনারা কতটা সন্তুষ্ট? কেমন মনে হয় এই যাত্রা কেমন কাটবে? এবারে যেটা বলতে গেলে যে প্রতিবার তো অনেক ভিড় থাকে এবং দেরিতে ট্রেনটা ছাড়ে। এবার আসার সময় আমরা কোনো ঝামেলা পাইনি, প্লাস আসার পর দেখি ট্রেন অলরেডি আমার আগে এসে আছে। তো এটা নিয়ে আমাদের কোনো এবার কমপ্লেইন নেই এবং থাকছে না। প্লাস যমুনা সেতু দিয়ে এবার পার হবো, সেখানে শেষ দিন পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছেন, এই আনন্দটা যদি একটু বলতেন কেমন লাগছে? এটা তো অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা বলতে গেলে বছরে দুবারই বাড়ি যাই, অন্য সময় যাওয়া হয় না, যেহেতু কর্পোরেট একটা জব করি, সময় পাওয়া যায় না। তো এখন যাব, সবার সাথে থাকবো, একটু সময় কাটবে, এটাই তো অনেক বড় কিছু আমাদের। যেমনটা বলছিলেন যে এবারের যে ভোগান্তি পূর্বের তুলনায়, সেই ভোগান্তি কিন্তু তিনি লক্ষ্য করেনি। খুব স্বস্তিতেই ট্রেনে এসে বসেছেন এবং নির্দিষ্ট সময়ে কিন্তু ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাবে। তো এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছেন আমাদের সহকর্মী মুন্না। সড়ক পথের ঘরমুখো মানুষের সর্বশেষ পরিস্থিতি জানাবেন মুন্না। যে মহাখালী বাস স্ট্যান্ডের যে ঈদ যাত্রার খবর, সেই খবরে কিন্তু এখন আমরা কিছু সময় পূর্বে দেখেছিলাম যে এখানে
টিকিট কাটা কেন্দ্র করে একটি কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং সেই পরিবেশের ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়ার কিন্তু কথা উঠছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু কিছু সময় আগে এখানে কিন্তু বেশ হট্টগোল ছিল। এখন কিন্তু পরিবেশ অনেকটা ঠান্ডা এবং এখানে বেশ সুশৃঙ্খলভাবে যাত্রীরা কিন্তু যাতায়াত করছেন এবং ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ উঠলে যেহেতু ঈদ আগামীকাল, সেহেতু আজকে কিন্তু তারা শেষ মুহূর্তে বাজার চেষ্টা করছেন। আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে টিকিট কাটা কেন্দ্র করে কিন্তু একটি ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেটা আসলে কি ঝামেলা এটা আমরা দেখানোর চেষ্টা করবো। এবং 310 টাকার ভাড়া কিন্তু আসলে 500 টাকা নেওয়ার কথা বলা হচ্ছিল, সেটা কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু এখানে বেশ টিকিট কাটা কেন্দ্র করে একটি সমস্যা দেখা দিয়েছে এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যারা হচ্ছেন এখানে, আপনাদের কি সমস্যা হয়েছিল এখানে? যাত্রীদের সাথে কথা বলেন ভাই। আপনি কোন কিসের লোক? আমি ওই যে স্যারের লোক আসছে যে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছেন, ইনি দেখছেন সহজমিনে যে আসলে এই টিকিট কাটা কেন্দ্র করে যে সমস্যা, আমরা তো কথা বলার চেষ্টা করবো যিনি রয়েছেন। কিছু সময় পূর্বে আমরা অভিযোগ পেয়েছিলাম যে টিকিট কাটা কেন্দ্র করে 300 টাকার টিকিট 500 টাকা নেওয়া হচ্ছে, টিকিট পাচ্ছিল না। এটা আসলে এখন কি অবস্থা, আপনি যদি আসছেন এখানে? আচ্ছা, ধন্যবাদ। আমি অভিযোগ পাওয়া মাত্রই আমরা আসলাম এখানে। আসলে আমরা বাসের ভিতরে গিয়ে দেখলাম যেটা আসলে ভাড়া বেশি রাখতেছে না, বাট যেটা হচ্ছে যাত্রীদের মানে ভিড় বেশি ছিল, ওদের বাস আসতে দেরি করতেছিল, এই কারণে ওরা টিকিট ছাড়া উঠিয়ে দিয়েছে। আমরা সাথে সাথে বিষয়টা আমলে নিয়েছি। আমলে নেওয়ার পর আমি এসে আসলে প্রমাণ পেয়েছি যে কিছু যারা আসলে লাইনে দাঁড়িয়েছিল তাদের রেখে হঠাৎ করে গাড়িতে অন্য যাত্রীরা উঠে গিয়েছে। আমরা এখন এটা আমলে নিয়ে মোবাইল কোর্টে আমরা জরিমানা করতেছি তাদেরকে, যেহেতু যাত্রীরা এখানে হয়রানির শিকার হয়েছে, আমরা এটাকে কোনোভাবেই ছাড় দিব না। আমরা এটা আমলে নিয়ে শুনছিলেন যে এখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু এখানে বলছেন যে টিকিট কাটা কেন্দ্র করে, টিকিটের ভাড়া বৃদ্ধি করা কেন্দ্র করে যে সমস্যা, তিনি কিন্তু বলছেন যে তাদেরকে তিনি কোনো ছাড় দিবেন না এবং তিনি এখানে কিন্তু মোবাইল কোর্ট বসে ব্যবস্থা নিচ্ছেন এবং জরিমানা করার কথা বলছেন। এবং পাশাপাশি এই মহাখালী বাস টার্মিনাল কিন্তু সকাল থেকে কিন্তু আসলে বেশ ভিড় ছিল, এখন কিন্তু অনেকটা ভিড় কম এবং খুব সুশৃঙ্খলভাবে অন্যবার তুলনায় মানুষ কিন্তু বাড়ি যাচ্ছেন এবং দীর্ঘ 10 দিনের ছুটির কারণে কিন্তু আসলে এবারের যাত্রা কিন্তু অনেকটা আপনার বলা যেতে পারে যে অনেকটা সুশৃঙ্খল এবার যে ঈদ যাত্রা। তো এই ছিল মহাখালীর অবস্থা। আমি এখন চলে যাবো সদরঘাটে, সেখানে রয়েছেন সহকর্মী হাসান, তিনি জানাবেন নদীপথে আসলে নৌপথে ঈদ যাত্রার খবর। হাসান। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে আমি এই মুহূর্তে আছি কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ঘরমুখে মানুষের যে ভিড় সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে শুরু করেছে। আমরা সকালে ভোরবেলায় এসে দেখেছিলাম যে কানায় কানায় পূর্ণ ছিল এই লঞ্চ ঘাট এবং সেখানে দক্ষিণবঙ্গগামী যেসব যাত্রী তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চে যাতায়াত শুরু করেছে এবং গতকালকে আমরা রাতেও দেখেছিলাম সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষের ভিড় ছিল। সেই মানুষ কিন্তু আসলে যাতায়াত শুরু করেছে ইতিমধ্যে এবং এই বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যেসব মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে যাত্রা শুরু করেছে এবং আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু আজকে পবিত্র ঈদ উল ফিতরে নামাজ আদায় হয়েছে, ফলে আগামীকালকে বাংলাদেশে যে ঈদ হচ্ছে সেটি কিন্তু অনেকটা নিশ্চিত। ফলে সাধারণ মানুষ আসলে যারা এখন পর্যন্ত বাড়ি যায়নি তারা কিন্তু বাড়ি যাওয়ার যে তারা সেটি কিন্তু অনুভব করছে এবং আমরা দেখছিলাম যে ভোর থেকে কিন্তু সে মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে এখন পর্যন্ত অন্যান্য বছরগুলোতে যেরকম সাধারণ মানুষের ভোগান্তি থাকে সেটি কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করছি না এবং যাত্রীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত খুব বেশি আসলে ভোগান্তি তাদের হচ্ছে না, যে পরিমাণ সরকার নির্ধারিত ভাড়া অন্যান্য স্বাভাবিক সময় ছিল ঠিক সেরকমটাই কিন্তু ভাড়া তারা নিচ্ছেন এবং এই কারণে কিন্তু আসলে অন্যান্য সময় যে ভোগান্তিটা হয় সেটি কিন্তু সেরকমটা হচ্ছে না। সাধারণ মানুষের এখানে একটি বড় স্বস্তি। একই সাথে লঞ্চ টার্মিনালগুলোতে অন্যান্য বছর এবং বিভিন্ন সময় আসলে সেখানে চুরি ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ঘটে, সেটি রোধ করবার জন্য কিন্তু র্যাব পুলিশের পাশাপাশি এখানে দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু টহল দিচ্ছেন, ফলে সেরকম আসলে কোনো ধরনের বড় বিপর্যয় এখন পর্যন্ত আমরা এখানে লক্ষ্য করছি না এবং সাধারণ যাত্রীরাও কিন্তু সেরকম কোনো অভিযোগ করছেন না এবং ফলে এবারের যে ঈদ যাত্রা সেটি কিন্তু অনেকটা স্বস্তিরই আমাদের কাছে মনে হয়েছে এবং সাধারণ যাত্রীরাও কিন্তু তাই বলছে। একইভাবে যেভাবে লঞ্চের বাইরে যে সড়ক পথে এবং রেলপথে যেভাবে স্বস্তির ঈদ যাত্রা ছিল, একইভাবে কিন্তু লঞ্চ পথেও ঈদ যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তি ছিল এবং আগামীকালকে সারা বাংলাদেশে যেভাবে ঈদ উদযাপিত হবে সেই উপলক্ষে কিন্তু ঘরমুখ মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
টাঙ্গাইলে যমুনা সেতুর উপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। শনিবার দিবাগত রাত 3টা থেকে এই যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের রসুলপুর থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যানজট ও ধীরগতি রয়েছে। গাজীপুরে ঈদ যাত্রায় এবার নেই চিরচেনা যানজট। পরিবার স্বজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। যানজট নিরসন ও ঘরমুখ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘরমুখ মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীদের প্রধান প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে। সেই সাথে রয়েছে যানবাহনের চাপ, তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন যাত্রী ও যানবাহন। ঈদে নারীর টানে ছুটছে ঘরমুখ মানুষ। নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন ও অভিজিৎ ঘোষ। শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে। বিলাল, আজকের ঈদ যাত্রা কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা আজকে জানাবেন। ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে গত কয়েকদিন যে মানুষের ঢল ছিল, আজকে কিন্তু এই শেষ সময় এসে সেটি অনেকটা কমেছে। বলা যায় স্বস্তির ঈদ যাত্রাই আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত রাত থেকে কিন্তু ছিল। এই মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু আজ সকাল থেকেই নেই। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত নারায়ণগঞ্জের যে 31 কিলোমিটার অংশ রয়েছে, পুরো এলাকাতে স্বাভাবিক গতিতেই যানবাহনগুলো চলাচল করছে। একই অবস্থা ঢাকা সিলেট মহাসড়কের কাজপুর থেকে আড়াইহাজারের বাজার পর্যন্ত। এই সড়কটিতে গত কয়েকদিন দিচ্ছি তারাপুর সহ বিভিন্ন পয়েন্টে ধীর গতিতে যানবাহন চলাচল করলেও আজকে যান চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে মানুষের চাপ অনেকটাই দুটি মহাসড়কে কমে এসেছে, মানে যানবাহনের চাপও আজকে সকাল থেকে কিছুটা কম। ফলে মহাসড়ক এখন কিছুটা ফাঁকা হতে শুরু করেছে। তবে এই মুহূর্তে আমরা একটু মহাসড়কের চিত্রটা দেখাতে চাই যে যানবাহনগুলোর যেই গতিতে চট্টগ্রামমুখী লেনে চলাচল করে এখন কিন্তু সেই গতিতেই চলাচল করছে। দূরপাল্লার যানবাহনগুলো সড়কের পাশে থাকা যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে এখনো যাত্রী নিচ্ছেন। তবে যাত্রীর চাপ গত কয়েকদিনের তুলনায় আছে অনেকটাই কমে এসেছে। শেষ সময় মূলত যারা পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এখন আসলে তারাই এই দক্ষিণ পূর্ব অঞ্চলের যে 16টি জেলার 33টি রুট রয়েছে সেই রুটের উদ্দেশ্যে তারা এই সড়কের পাশে অবস্থান করছেন। তবে মহাসড়কে যে যান চলাচল সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ধরনের নারায়ণগঞ্জের অংশে দুর্ভোগ কিংবা যানজটের খবর পাওয়া যায়নি। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, জানতে চাইছিলাম যে আজকে তাদের আসলে ঈদ যাত্রা শেষ সময় এসে কেমন। যদি জানিয়েছেন যে এই অন্যান্য বছর এই সময়টাতে দূরপাল্লার যানবাহন উঠতে তাদের দীর্ঘ সময় লাগে এবং বাড়তি ভাড়া নেওয়া হয়। তবে এবার আর আজকে সকাল থেকে এখন সেই চিত্রটি নেই। একটি স্বস্তির ঈদ যাত্রাই আসলে তাদের জন্য আজকে শুরু হয়েছে এবং বাড়তি ভাড়ার অভিযোগও নেই। যানবাহনও যাত্রীদের তুলনায় আজকে বেশি আছে এবং সড়কও ফাঁকা রয়েছে। তো বলা যায় যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট দুটি পথেই এই শেষ সময়ে এসে স্বস্তির ঈদ যাত্রাই এই দুই পথে মানুষ রওনা হচ্ছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে এখন যাবো টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ। অভিজিৎ, জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ এবং যাত্রীদের নিয়ে সার্বিক। জি বেলাল, আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জ থেকে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকা। সেই গোলচত্বর এলাকায় এখন পুরোটাই ফাঁকা এবং এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যে এই গতকাল রাত থেকে একটি যানজটের সৃষ্টি হয়েছিল সেটি বেলা 8:30 সেটি নিরসন হয়েছে এবং এই যানজটের কারণে ওই উত্তর পথে মানুষ ভোগান্তিতে পড়েছিল, সেই ভোগান্তিটি লাঘব হয়েছে। এখন পুরো মহাসড়কটিতেই ফাঁকা
ফাঁকা এবং পাশাপাশি সিরাজগঞ্জ অংশেও মহাসড়কেও কিন্তু যানবাহনের কোনো চাপ বা ধীর গতি নেই এবং এই মহাসড়কটিতে যে যানজটের কারণে যে ভোগান্তি তৈরি হয়েছিল সেই ভোগান্তি নিরসনে প্রশাসন ব্যবস্থা নিয়েছেন এবং পাশাপাশি এই যমুনা সেতুর উপরে পরপর কয়েকটি দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনার কারণে এই মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছিল। পাশাপাশি এই মহাসড়কটিতে যেহেতু যানজটের সৃষ্টি ছিল সেই যানজট নিরসনে যমুনা সেতুতে 4 লেন খুলে দেওয়া হয়েছিল এবং এই 4 লেন খুলে দেওয়ার কারণে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যে পরিবহনগুলো সেইগুলো আটকে দেওয়া হয়েছিল সেতুর পশ্চিম অংশে, যে কারণে এই টাঙ্গাইলের যে পরিবহনগুলো সেই পরিবহনগুলো দ্রুত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছে, যে কারণে যানজটও নিরসন হয়েছে খুব দ্রুতর মধ্যে। তবে সকালবেলায় আমরা দেখতে পেয়েছিলাম যে যানজটের কারণে যে বিশেষ করে শিশু নারী সহ তারা চরম ভোগান্তিতে পড়েছে, যেহেতু তারা গতকাল সন্ধ্যা থেকে এই মহাসড়কটিতে যাওয়ার জন্য গাড়িতে চলেছিলেন, সেই মহাসড়কেই তারা সারা রাত কাটিয়ে অনেকেই বলেছেন যে তারা এই আজকে যে শেষ ঈদযাত্রায় এবং শেষ যে রোজা সেই রোজাও কিন্তু অনেকে রাখতে পারেননি এই যানজটের কারণে। এবং পাশাপাশি এই আজকেও আমরা দেখেছি যে অনেক মানুষ খোলা ট্রাক এবং পিক আপ যোগে তারা বাড়ি যাচ্ছে এই পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে এবং তারা বলছেন যে যেহেতু ঈদযাত্রা স্বস্তি ছিল এই কয়েকদিনের, তবে আজকের দিনের কারণে তারা একটু ভোগান্তিতে পড়েছিল। তবে এখন পর্যন্ত এই মহাসড়কটিতে এখন স্বস্তি ফিরে এসেছে এবং স্বাভাবিক গতিতে মহাসড়কে চলাচল করছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের থেকে সর্বশেষ। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। এবার ঈদযাত্রার খবর জানাতে মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। রাত পোহালেই কিন্তু ঈদ, এই শেষ মুহূর্তের ঈদ যাত্রা দেশের পশ্চিমাঞ্চলের 21 জেলার যে অন্যতম প্রবেশ পথ এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, এই নৌরুটের আমি এখন আছি 3 নম্বর ফেরিঘাটে। তো আমি সকাল থেকে অবস্থান করছি এই ঘাট এলাকায়। তো আমরা সকাল দেখতে পেয়েছি যে এই ঘরমুখ যাত্রীদের কিন্তু একটা ঢল নেমেছে এই পাটুরিয়া ফেরিঘাটে। তো আমরা যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এই শেষ মুহূর্তে তারা নারীর টানে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা তাদের বাড়িতে যাচ্ছেন। তো তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কোনো রকম ভোগান্তি হয়েছে কিনা। সেক্ষেত্রে তারা বলছেন যে কোনো রকম ভোগান্তি ছাড়াই তারা স্বাচ্ছন্দ্যে এবছর তারা পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা গন্তব্যে পৌঁছতে পারছেন। তো আমরা একটা কথা বলে রাখি যে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যে গত বছরের চাইতে এবছর কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা নির্বিঘ্নে তারা পারাপার হতে পারছেন। তো আমরা যেটি লক্ষ্য করেছি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিআইডব্লিউটিসি প্রশাসনের সার্বক্ষণিক এই ঘাট এলাকা মনিটরিং এ রয়েছেন, যে কারণে কোন রকম কিন্তু ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মোবাইল টয়লেট, সুপেয় পানির ব্যবস্থা, এছাড়া 6 শতাধিক পুলিশ সদস্য এবং জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই ঘাট এলাকায় টহল দিচ্ছেন, যাতে কোনো রকম চিন্তায় মলম পার্টি চাঁদাবাজি না হয় সেক্ষেত্রে তারা সচেষ্ট রয়েছেন। তো ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন যে ঈদের ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে 17টি ফেরি দিয়ে তারা পারাপার করছেন, সেক্ষেত্রে কোনো রকম ভোগান্তি হচ্ছে না এবং যানবাহন এবং যাত্রীরা ফেরিতে উঠা মাত্রই তারা ফেরি ছেড়ে দিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু কোনো রকম যে ভোগান্তি সে ভোগান্তি নেই বললেই চলে। তো সব মিলে বলা যায় যে এই বছর এই পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এই 2 নৌ রুটে একটি স্বস্তির ঈদযাত্রা হয়েছে। তো যাত্রীরা যেটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি প্রতি বছরই এরকম তৎপরতা এবং যে প্রস্তুতি ব্যবস্থা নিয়ে থাকে, এই ব্যবস্থা নিলে কোনো বছরই ভোগান্তি হবে না বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরিঘাট থেকে সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম।
ঈদকে ঘিরে অপরাধীদের অপতৎপরতা রোধে রাজধানী সহ সারা দেশে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে র্যাব, জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। ইতোমধ্যে র্যাব চেকপোস্ট থেকে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসী ও মাদক চোরা কারবারিকে আটক করা হয়েছে বলে জানান তিনি। দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে এমন টহল কার্যক্রম চলমান থাকবে বলেও জানান র্যাব মহাপরিচালক। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে। রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে র্যাব 11 এর তল্লাশি কার্যক্রম। শনিবার রাতে রাজধানীর মাতুয়াইল এলাকায় র্যাবের চেকপোস্ট পরিদর্শন করতে আসেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় তিনি বিভিন্ন দূরপাল্লার যানবাহন পরিদর্শন করেন। হাইওয়েতে যাত্রী নিরাপত্তা সহ ঈদের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এমন কার্যক্রমে সন্তোষ জানান যাত্রীরা। কাছে কৃতজ্ঞ যে আমরা মাঝখান থেকে মনে হয়েছিল যে আইন শৃঙ্খলা দেশে না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে ইনশাআল্লাহ আগের চেয়ে তো অনেক ভালো। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব যারা আছে রাস্তায়, তো এটা খুবই ভালো লাগছে, সন্তোষজনক। দেশের সকল জেলা উপজেলা পর্যায়ে এমন টহল কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক। ঈদে রাজধানীর ফাঁকা বাসা বাড়িতে যেন চুরি ডাকাতি না হয় সেদিকে বিশেষ নজরদারি থাকবে বলে জানান তিনি। ঈদের সময় যারা বাড়িঘর ফাঁকা রেখে দেশের বাড়িতে চলে যাবেন, তাদের এই বাড়িঘরে ফাঁকা রাখা বাড়িঘরে যাতে চুরি টুরি না হয় সেদিকেও আমরা সজাগ দৃষ্টি রাখব। আমরা সর্বোপরি মানুষের নিরাপত্তা, তাদের নিজের ব্যক্তির যানবাহনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা যাতে বজায় রাখে এই পবিত্র ঈদে, সেই জন্য আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি। এবং ঈদের পরে যখন ঘরমুখ মানুষ বাড়িতে ফিরবেন, তাদের নিরাপত্তার জন্য একই রকম ব্যবস্থা থাকবে। এছাড়াও ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্যও তৎপর থাকবে র্যাব, জানান র্যাব মহাপরিচালক। নিরাপত্তার জন্য একই রকম ব্যবস্থা থাকবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র মাহে রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আজ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আমিরাত, ইয়েমেন, বাহরাইন, কাতার, ফিলিস্তিন সহ আরো অনেক দেশে শনিবার চাঁদ দেখা যাওয়ায় এবছর 29টি রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা। এক বার্তা সৌদি বাদশাহ সালমান বলেন, পবিত্র ঈদ উল ফিতর আনন্দ এবং মানুষে ভেদাভেদ দূর করে। বার্তায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান সৌদি বাদশাহ। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও আজ ঈদ উল ফিতরের নামাজ আদায় করে মিষ্টি মুখ করবেন মুসল্লিরা। মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের সার্কিট হাউস এলাকায় এই জামাত অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। গত 17 বছর ধরে এই এলাকায় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে। মুসল্লিরা জানান তারা রোজাও সৌদির সাথে মিল রেখেছিলেন, তাই ঈদও একই দিনে উদযাপন করছেন। জামাতে ইমাম আব্দুল মাওফিক চৌধুরী বলেন, এটি শুধু সৌদির সাথে মিল রেখে নয়, বরং বিশ্ব মুসলিমদের সাথেও একাত্মতা প্রকাশ করে উদযাপিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর আগামী নির্বাচিত সরকারের জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তার মতে বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সফরে প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর করলেন চীনে। বহুল আলোচিত সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে মিলেছে আশ্বাস। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালে ঘোষণা দিয়েছে চীন।
তাই প্রধান উপদেষ্টার চীন সফরকে পারস্পরিক সহযোগিতার অনন্য নজির বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রতিটি সফরের একটা নির্দিষ্ট থাকে, এটাও মনে রাখতে হবে যে চিফ অ্যাডভাইজার যিনি গেছেন উনি চিফ অ্যাডভাইজার, প্রধানমন্ত্রী না, এটা খেয়াল রাখতে হবে, তাই না? সরকার প্রধানও বলা হচ্ছে না, বলা হচ্ছে চিফ অ্যাডভাইজারের মধ্যে চিফ। সেখানে স্বাভাবিকভাবে যে জিনিসটা অন্য দেশগুলো এখনও দেখছে সেটা হলো এটা ইন্টারিম একটা সরকার। তার মানে হচ্ছে যে আজকে না হয় কালকে না হয় পরশু নির্বাচন হবেই, না হওয়ার কোনো কারণ নেই। এবং যেহেতু ইন্টারিম সরকার নিজেও বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তো ডিসেম্বর থেকে জুন তো আর বেশি দিন বাকিও নেই, তাই না? তো এই সময় এইরকম একটা কাঠামোতে বড় কিছু হওয়ার কথা না। তারা বলছেন ডক্টর ইউনূসের সফরের সুবিধা পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার ভোগ করবে। ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেভারেবল কি বলা হয় ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট তারা চাচ্ছে। ওটা পরিষ্কার যে একটা নির্বাচিত সরকার যখন হবে তখন এই যে প্রতিশ্রুতি যেগুলো হলো, কাজ যে এগিয়ে নেওয়া হলো, এটা তখন বাস্তবায়িত করা যাবে। যার জন্য বড় আকারে একটা স্টেপ ফরওয়ার্ড এখন যেই সরকারই আসুক না কেন আমি মনে করি তার জন্য সুবিধা হবে এই যেই আলোচনা হলো এবং যেই এমওইউ সই হলো সেটাকে সামনে নিয়ে যাওয়া। প্রধান উপদেষ্টা সফরে চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। এছাড়া তিস্তা প্রকল্প, নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জের বহুলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবিতে নারী ও শিশু সহ মারা গেছেন 5 জন। শনিবার রাত 9:30টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বহুলাই নদীতে নৌকাডুবিতে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় জেলার মধ্যনগর উপজেলা থেকে ইঞ্জিন চালিত নৌকাটিতে 70 জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বহুলাই নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও 5 জন যাত্রী নিহত এবং 1 জন আহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়। জামালগঞ্জের দিকে নদী পার হয়ে আসার পথে বহুলাই নদীতে একটি নৌকা ডুবিতে 60-70 জন যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী এবং ওজনের কারণে নৌকাটি ডুবে যায়। বগুড়া বিষাক্ত মদ পানে 3 যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় 1 যুবকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন আরো 1 জন। নিহতরা ও আহত 1 জন একে অপরকে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যারা বগুড়া শহরের ঠনঠনিয়া বটতলা এলাকার বাসিন্দা বলে জানান স্থানীয়রা। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এখানে একজন বিষাক্ত মদ পান করে একজন অসুস্থ হয়ে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিছুটা স্টেবল আছে। তার সাথে ওনার আরেকটা অসুখ আছে, ওটাকে বলে সিওপিডি, তার চিকিৎসাও চলছে। এমনি ওভারঅল কন্ডিশন এখানে পালস, ব্লাড প্রেশার মোটামুটি ভালোই আছে। রাজধানীর মহাখালী ব্যালেন্স বারে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালীর গ্রিন ট্রেড পয়েন্ট ভবনের 4র্থ তলায় অবস্থিত ব্যালেন্স বারে র্যাব 1-এর একটি টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় বার থেকে কয়েকশো বোতল অনুমোদনহীন বিদেশি মদ জব্দ করা হয়। পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানায় র্যাব।